নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটটা আছে সেই নোটটা তোমাদের মাঝে শেয়ার করব। আর এই নোটে যতগুলো এমসিকিউ আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের নোটটা জীববিজ্ঞান হতে, পদার্থবিজ্ঞান হতে, রসায়ন হতে ম্যাক্সিমাম জীববিজ্ঞানের কোশ্চেনগুলোই আছে। তো সকল কিছুর সমন্বয়ে আমি একটা সাধারণ বিজ্ঞানের নোট তৈরি করেছি। আমি এরকম করে ডে 1 ডে 2 করে নোটগুলো তোমাদের মাঝে শেয়ার করতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম শর্ট হ্যান্ড নোটগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকতে পারো। তাহলে চলো আমরা আমাদের আজকের নোটটা নিয়ে আলোচনা করি। আমি নোটটা তৈরি করেছি, আমার নাম হচ্ছে আয়েশা শেখ আনিশা। আর আজকে ডেটটা দেওয়া আছে, আজকে হচ্ছে এপ্রিলের 4 তারিখ। তো আমরা শুরু করে দেই আমাদের আজকের নোটটা। সোডিয়ামের নিউটন সংখ্যা কত? আমাদের এখানে উত্তরে দেওয়া আছে 12। এখন আমরা সোডিয়ামের নিউটন সংখ্যাটা কিভাবে বের করব? আমরা সকলেই জানি, এটা তোমাকে মুখস্থ করতে হবে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন হচ্ছে 11 আর ভর সংখ্যা 23। কাজেই আমরা যদি এইখানে 23 থেকে 11কে বিয়োগ করে দিই তাহলে পাওয়া যাচ্ছে 12। তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা হবে 12। খুবই ইজি, এই কোশ্চেনটা আমরা সলভ করে দিলাম। তারপর আমরা 2 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি যে পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? আমরা জানি পারমাণবিক ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। এছাড়া আমরা জেনে নেব পর্যায় সারণীতে পর্যায় আছে 60টি। পর্যায় সারণীতে প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌল সংখ্যা হচ্ছে কি 98টি এবং কৃত্রিমভাবে ল্যাবে তৈরি হয়েছে এমন মৌলের সংখ্যা হচ্ছে 20টি। এছাড়াও আমরা জানব যে ধাতু আছে 94টি, অধাতু আছে 18টি, অপধাতু আছে 6টি, নিষ্ক্রিয় গ্যাস আছে 8টি। পর্যায় সারণীর আবিষ্কারের নাম হচ্ছে, যে আবিষ্কার করেছে সে আবিষ্কার নাম হচ্ছে মেন্ডেলিভ। নিচের কোনটি যৌগ গঠন করে না? নিয়ন যৌগ গঠন করে না। এখন নিয়ন কেন যৌগ গঠন করে না? দুঃখিত, এখানে নিয়ম হয়ে গেছে, আমি কারেকশন করে দিচ্ছি। নিয়ন কেন যৌগ গঠন করে না? নিয়ন যৌগ গঠন করে না কারণ নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। এখন নিষ্ক্রিয় গ্যাস আমরা এটা বুঝবো কী করে? নিষ্ক্রিয় গ্যাস আমরা বুঝবো যে এরা জারণ বিজারণ অংশগ্রহণ করে না, এরা যৌগ গঠনে অংশগ্রহণ করে না এবং এরা ইলেকট্রন আদান প্রদান করে না। তার জন্য হচ্ছে নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? তাদেরকে আইসোটোপ বলা হয়। এটা তুমি কিভাবে মনে রাখবে? এখানে দেখো প আছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এখানে দেখো আইসোর পিছনে প আছে। তো যেহেতু বলছে পারমাণবিক সংখ্যা সমান কাজে প্রোটন হবে। আর যদি এখানে বলতো নিউট্রন সংখ্যা সমান তাহলে হচ্ছে ন আছে তাহলে আইসোটোন হতো। আর যদি বলতো ভর সংখ্যা সমান তাহলে আইসোবার হতো। 6 নম্বর কোশ্চেনটা হলো নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? আমরা জানি তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এছাড়াও আমরা জেনে নেব কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। আর আমরা জানি মৌলিক রাশি হচ্ছে 60টি। জীব ও জ্বরের মধ্যে যোগসূত্র বলে বিবেচিত হয় ভাইরাস। ভাইরাস যখন জ্বরের মধ্যে থাকে তখন সে নিষ্ক্রিয় বলে পরিচিত হয়, মানে তখন সে বংশবৃদ্ধি করতে পারে না। আর যখন জীবের মধ্যে যায় তখন সে সক্রিয় হয়ে যায় এবং বংশবৃদ্ধি করে এবং ক্ষতি সাধন করে। ব্যাকটেরিয়া দেহে কোনটি উপস্থিত? আমরা সকলে জানি ব্যাকটেরিয়া দেহে প্লাজমিড উপস্থিত। আর রাইবোসোম থেকে আমরা মনে রাখবো রাইবোসোম জীবকোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। রাইবোসোম আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। আর রাইবোসোম হচ্ছে গিয়ে 70S ধরনের এবং 80S ধরনের হয়ে থাকে। আমি এখানে লিখতে পারিনি পুরো নোটটা, আমি মুখে বলে দিচ্ছি। রাইবোসোম 70S ধরনের এবং 80S ধরনের হয়ে থাকে। সাধারণত রাইবোসোম আদিকোষী ব্যাকটেরিয়া ছত্রাকে 70S ধরনের গোলাকার ডিএনএ থাকে, আর হচ্ছে প্রাণীকোষে 80S ধরনের এবং সেখানে সূত্রাকার ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া থেকে আমরা মনে রাখবো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা কোষের শক্তিগড় বলা হয়। রাইবোসোম থেকে আমরা আরও মনে রাখবো এতে 70S এবং 80S ধরনের রাইবোসোম আছে। এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এতে গোলাকার ডিএনএ থাকে এবং এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এতে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষ উভয়ই থাকে।
নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? আমরা সকলে জানি নিউমোনিয়া, কলেরা, যক্ষ্মা ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর এখান থেকে আমরা মনে রাখবো ইবোলা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এডিস সাধারণত HIV ভাইরাসের জন্য হয়ে থাকে, এটাও একটা ভাইরাস গঠিত রোগ। এবং TMB বা টোবাকো মোজাইক ভাইরাস, এটাও এটা ভাইরাসের কারণে হয়ে থাকে ভাইরাসজনিত রোগ। ভাইরাসের জনক কে? তোমরা সকলে জানো ভাইরাসের জনক হচ্ছে ডিমিত্রি আইভানোভস্কি। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তো তোমাদের মাথায় আসতেই পারে সাইটোপ্লাজমের বিভাজনকে যেহেতু সাইটোকাইনেসিস বলা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে কেন ক্যারিওকাইনেসিস বলা হয়? কারণ নিউক্লিয়াসের যে ল্যাটিন নামটা আছে সেটার নাম হচ্ছে গিয়ে ক্যারিয়ন। আর ক্যারিয়ন যেহেতু নিউক্লিয়াসের ল্যাটিন নাম, সেজন্য নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আমরা এখন জানবো মেটাকাইনেসিস কি। তোমরা অনেকেই ভেবে থাকতে পারো যে মেটাফেসের বিভাজনকেই মেটাকাইনেসিস বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এখানে সঠিক উত্তরটা হবে মেটাফেস দশায় ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে যে অবস্থান করে সেটাকেই সাধারণত মেটাকাইনেসিস বলা হয়। এটা খুব ভালো করে পড়ে নাও। আর ইন্টারফেস থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক দশা হচ্ছে ইন্টারফেস। একটা কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতিমূলক দশা তৈরি হয় কোষচক্রের মধ্যে, কোষচক্র সাধারণত দুইটি ধাপে হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে অ্যামফেস। আমরা জানি ইন্টারফেস হচ্ছে প্রস্তুতিমূলক দশা। মনে করো তুমি বাড়ি থেকে বাজারে যাবে, কাজে তোমাকে খুব ভালো করে সেজে গুজে তারপরে কিন্তু বাজারে যেতে হবে, পাগলের মতো যেতে পারবে না। তো তখন কিন্তু তোমার আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ব্যয় হয়। তো এটাই হচ্ছে কি ইন্টারফেসের কাজ, যে ইন্টারফেসে এখানে একটু বেশি সময় লাগে। কতটুকু সময় লাগে? এখানে সময় লাগে হচ্ছে কি 90 থেকে 95% সময় লাগে। আর এম ফেজে হচ্ছে কোষটা বিভাজন হয়, আর সেখানে কম সময় লাগে, সেখানে মাত্র 5% সময় লাগে। আর মেটাকাইনেসিস দুঃখিত, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। ক্রোমোজোমেও নৃত্য দেখা যায় কোন ধাপে? ক্রোমোজোমে নৃত্য দেখা যায় প্রোমেটাফেজ ধাপে। প্রোফেস হচ্ছে বড় ধাপ, আর এতে জল বিয়োজন ঘটে। আমরা প্রোফেস থেকে এতটুকু মনে রাখলে আমরা হচ্ছে গিয়ে আনসার করতে পারবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। আমরা মেটাফেজ থেকে মনে রাখবো এতে স্পিন্ডলতন্ত্র সৃষ্টি হয় বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এবং এতে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আমরা মেটাফেজ থেকে মনে রাখবো এখানে মেটাকাইনেসিস ঘটে এবং নিউক্লিয়াস মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এবং এছাড়াও আমরা মনে রাখবো এতে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। অ্যানাফেজ থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হলো সেন্ট্রোমিয়ার অবস্থা অনুযায়ী ক্রোমোজোমগুলো মেটাসেন্ট্রিক বা ভি আকৃতির, তারপর এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, তারপর যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিকের মতো দেখা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে মেটাসেন্ট্রিক দেখতে কেমন ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক দেখতে কেমন এল আকৃতির, যে দেখতে কেমন মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আকৃতির, তারপর হচ্ছে টেলোফেজ দেখতে কেমন। সবচেয়ে বেশি আসা হচ্ছে গিয়ে এই টেলোফেজটা, যেটা আই আকৃতির। এখন আমরা জানবো সমীকরণ বিভাজন বলা হয় কোনটিকে? সমীকরণিক বিভাজন বলা হয় মাইটোসিসকে। এখন প্রশ্ন হলো মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কারণ এখানে কোষ বিভাজন হয়ে দুইটাই সমপরিমাণ কোষের তৈরি হয়, কম বা বেশি হয় না। এই জন্য এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। তারপর অ্যামাইটোসিস থেকে আমরা মনে রাখবো এতে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে, আর মিওসিস থেকে মনে রাখবো এখানে হ্রাসমূলক কোষ বিভাজন ঘটে। কোন ধাপে নিউক্লিওলাসের মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়? মেটাফেজ ধাপে নিউক্লিওলাসের মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। এই প্রশ্নটাতে আমারও সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল, তাই আমি এটা বেশি বেশি পড়েছি। এই প্রশ্নটা এমনভাবে সলভ করে দেবো যে আর প্রবলেম হবে না। দেখো, নিউক্লিওলাসের মেমব্রেন এবং নিউক্লিওলাস হচ্ছে বিলুপ্তি হওয়া শুরু করে হচ্ছে গিয়ে প্রোফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে হচ্ছে চলমান থাকে, তখনও বিলুপ্তি হয় নাই। আর মেটাফেজ ধাপে একদম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তো আশা করি আজকের পর আর কখনোই তোমাদের এটাতে ভুল হবে না। দেহের বৃদ্ধি ও ক্ষতস্থান পূরণে কোন কোষ বিভাজন জরুরি? মাইটোসিস কোষ বিভাজন জরুরি। আর মিওসিস কেন জরুরি? মিওসিস হচ্ছে জননকোষ উৎপন্ন করার জন্য জরুরি। জননকোষ বলতে আমরা বুঝাই শুক্রাণু ও ডিম্বাণুকে। নিচের কোনটি মাটির উর্বরতা বৃদ্ধিতে কাজে সহায়তা করে? ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।
পেঁয়াজের কয়টি ক্রোমোজোম থাকে? পেঁয়াজের 16টি ক্রোমোজোম থাকে। এখন আমরা গুরুত্বপূর্ণ ক্রোমোজোম সংখ্যাগুলো জেনে নেব। বাঁধাকপিতে 18টি ক্রোমোজোম থাকে, রসুনের 16টি ক্রোমোজোম থাকে, মটরশুঁটিতে 14টি ক্রোমোজোম থাকে, ভুট্টাতে 20টি ক্রোমোজোম থাকে, কলাতে 44টি ক্রোমোজোম থাকে, মানুষের 46টি ক্রোমোজোম থাকে যা খুবই গুরুত্বপূর্ণ, গমে 42টি ক্রোমোজোম থাকে, পেঁপেতে 18টি ক্রোমোজোম থাকে, ধানে 24টি ক্রোমোজোম থাকে যা অনেক গুরুত্বপূর্ণ, মশাতে 6টি ক্রোমোজোম থাকে, মাছিতে 12টি ক্রোমোজোম থাকে, মূলাতে 18টি ক্রোমোজোম থাকে। এবং আমরা এখন পরবর্তী কোশ্চেনটা সলভ করব। সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। এখন আমরা রবার্ট হুড থেকে জানব তিনি মৃত কোষের আবিষ্কারক এবং তাকে প্রথম কোষের আবিষ্কারক বলা হয়। তারপর রাদারফোর্ড থেকে আমরা জানব তিনি পরমাণু মডেলের আবিষ্কারক। লিওয়েনহক থেকে আমরা জানব তিনি জীবন্ত কোষের আবিষ্কারক এবং তাকে আধুনিক কোষের জনক বলা হয়। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় সেরিব্রাম। দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? দেহের ভারসাম্য রক্ষা করে সেরিবেরাম। এবং আমরা সেরিব্রাম থেকে জানব এটা হচ্ছে মস্তিষ্কের 80% জুড়েই হচ্ছে অবস্থিত। এবং হাইপোথ্যালামাস থেকে জানব এটাকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। আমরা মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। তো এটা আমরা ভালো করে আয়ত্ত করে নেব যে মস্তিষ্কের আবরণ নাম হচ্ছে মেনিনজেস। এখন আমাদের শুধুমাত্র মস্তিষ্কের আবরণের নামটা জানলে চলবে না, আমাদের আরও কিছুর আবরণের নাম জানতে হবে। তো আমাদের অস্থির আবরণের নাম জানতে হবে। তো অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। বৃক্কের আবরণের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। প্লুরা হচ্ছে গিয়ে ফুসফুসের আবরণের নাম। ভাইরাস থেকে আমরা জানব ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। এটা ডিপ্লোমা নার্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোষের রান্নাঘর বলা হয় কাকে? কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোপ্লাস্ট থেকে মনে রাখবো এটা হচ্ছে বর্ণময় প্লাস্টিক। আর রাইবোসোম থেকে মনে রাখবো এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া থেকে মনে রাখবো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তো আজকের মতো আমার নোট ডান। তো আমার এই নোটটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম শর্ট নোট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।